শ্রী শ্রী ঠাকুরের দয়ায় তারই বলা, তারই ধারা নিয়ে আমরা এগুলো নিয়ে নানান জিনিসপত্র নিয়ে আলোচনা করেছি এবং অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করেছি। আলোচনার বিউটি হচ্ছে লোচন মানে চোখকে খুলে যা, আলোচনা মানে লোচন বা চোখকে যে আলো দেখায়, চোখকে খুলে যা। আমাদের সদ্গুরু বন্দনায় আমরা পাই অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। আমার চোখ খুলে দেয় যে, সেই চোখ খুলে দেওয়ার সেই গুরুকে আমি প্রণাম জানাই, তাই না? নমস্কার জানাই। তা আমাদের চোখের কথা বলি, যদি আমাদের বডিটাকে দেখি, আমাদের বডির এরকম 10টা দ্বার আছে। বডিতে 9টা দ্বার আমরা জানি, যা চোখের নিচে 9টা দ্বার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, নিচে 2টো, 8টা 9টা। আরেকটা দরজা আছে যেটা ভিতরে, ওটাকে বলে দশম দ্বার, ওটা হচ্ছে 10th ডোর। ওই দরজাটা খুলে আমাদের গন্তব্যে পৌঁছানো কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের বার্থ রাইট। আমরা মানুষ হয়ে জন্মেছি ওই দরজাটা খোলার জন্য। তা বাদে এই দশম দ্বার সবার, 9টা দ্বার সবার থাকে। ওই দশম দ্বার খুলে আমাদের সেই পর্যায়ে পৌঁছানোর কর্তব্য সবার। তারই একটা সাধন হচ্ছে যজন। যজন খুব ছোট জিনিস নয়। শ্রী শ্রী ঠাকুরকে বলার সময় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন এক সময় যে এই যজন যাজন ইষ্টভৃতিকে যদি ঠিকভাবে অ্যানালাইজ করা যায়, ঠিকভাবে আমরা খতিয়ে দেখি, তাহলে এর মধ্যে দিয়ে আমরা সারা ইউনিভার্সকে দেখতে পারবো। এমন কিছু থাকবে না যেটা এটাকে এর মধ্যে নেই। তার মানে আমরা খতিয়ে দেখিনি, কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে যজন মানে কি। আজকের ক্লাস আমরা শুরু করছি। वन्दे लोकतिलकं सात्वतवार्ता विभूषणं अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम्। आयाहि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छेद्यश्रेयो निष्ठे च इष्टार्थं परिवेदनी तत्त्वज्ञानविवेकिनी त्वं दीप्तकृतिमण्डिते धीविनायनि भावार्थो विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृतियज्ञनियोजिके सत्ताचारसुपालिके बोधिकारिणीते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো। তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমি আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমি ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। তুমি আমাদের, হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো। তুমি সদাচার পালনকারী ও বোধ জাগরণকারী। তোমাকে নমস্কার। তো এই যে দশম দ্বার দু রকম আছে। একটা আছে আরও উচ্চ স্তরের দশম দ্বারের বিষয় আছে। আমরা যেটা বলি যে আমাদের বডির 9টা অরিফিস আছে, 9টা দরজা আছে। তা বাদেও আরেকটা দরজা আছে, যে দরজাটা হচ্ছে আমাদের ভিতরের দরজা। বাইরের তাকানোর অনেক দরজা আছে, সেটা আমাদের বডির দরজা। আরেক যে ভিতরের দরজা আছে, সেটা কিন্তু ঘরের ভিতরে ঘরকে নির্দেশ করে। এখানে হচ্ছে বিউটিটা। আমাদের বাড়ির চতুর্দিকে
জানলা আছে, দরজা আছে, এরকম করে অনেকগুলো কভার আছে, কভার বাইরের দিকে আছে। কিন্তু ভেতরে ঢুকেও ভেতরে অন্দরমহলে তার ভিতরের ঘরে ঢোকার জন্য একটা গেট আছে। ওটা ঘরের ভিতরে ঘর। সেই ঘরের সেরকম আমাদের এই বডির যে দরজাগুলো আছে তা বাদে একটা দরজা, যেটা ভিতরের ভিতরের দরজা। সেই দরজাটা আমাদের মাথার ভিতরে সেটা অবস্থিত। আপনারা যারা ডাক্তারির সিম্বল দেখেছেন, ওখানে দেখবেন এরকম একটা প্লাস সিম্বল থাকে, যীশুখ্রিস্টের ক্রস টাইপের। তার মধ্যে দুটো সাপ এরম গিয়ে এরম গিয়ে এরম গিয়ে এরম গিয়ে ওপরে গিয়ে টাচ করে ওপর থেকে এরম পালক খুলে যায়। ওই যে ইমেজটাও কিন্তু ওই দরজা খোলার কথাই বলা হয়েছে। এটাকে অনেক কালচার, আমাদের কালচার কুণ্ডলিনী জাগরণ এসবও বলে, যদিও এমনি জাগানো কোনো ব্যাপার না, কিন্তু ওইখানে গিয়ে যে খোলা পুরো, যে বিভূতি বিভবান্বিত, একদম কমপ্লিট তার সমস্ত বিভূতি নিয়ে একদম অন্বিত দর্শনে পরিস্ফুট হওয়া, ওইটা সবার সমান না। এক জায়গায় একজন ফকির বলছিলেন যে তুমি হিল স্টেশনে পৌঁছে যাও, হিল স্টেশনে পৌঁছে যাও, তোমার গাড়ি ওখানে ওয়েট করছে। তোমার ওই যে ঝুলে ঝুলে যায় রোপওয়ে, রোপ কার না কি বলে, কেবিল কার, কেবিল কার তোমার অপেক্ষা করছে। তুমি কষ্ট করে পাহাড় অবধি একবার চড়ে যাও, বাকিটা কেবল কারের দায়িত্ব। তেমন আমাদের যদি অ্যাটেনশন, আমাদের সমস্ত মন, বোধ, বিবেক, বিশেষ করে আমাদের চেতনাটা যদি আমাদের ওই হিল স্টেশন, যেটা দুই চোখের পিছনে, দুই কানের মধ্যে, তার একটু উপরে, যে জায়গাটায় আমাদের নির্দেশ করে শেখানো হয়, সেই জায়গাটায় যখন আমাদের সম্পূর্ণ অ্যাটেনশন গিয়ে স্থিত হয়, তখন আমরা সেই হিল স্টেশনে বাস্তবে পৌঁছাই। আমাদের সকলের দাদা, আমাদের প্রিডেসেসর স্বামী বিবেকানন্দ বলেছেন যে তার যদি কোনো মহা ক্ষমতা হতো, কোনো শক্তি হতো, কোনো সুপার পাওয়ার যদি তার কিছু চাওয়ার হতো বা পাওয়ার হতো, অর্জন করার হতো, তিনি চাইছিলেন যাতে টু কন্ট্রোল মাই অ্যাটেনশন। আমি যদি আমার অ্যাটেনশনকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমি ওটা দিয়ে সব কিছু করতে পারতাম। মানে টু ফোকাস মাই অ্যাটেনশন আর টু উইথড্র মাই অ্যাটেনশন। আমার অ্যাটেনশন ফেলার আর অ্যাটেনশন তোলার উপর যদি আমার পুরো কন্ট্রোল থাকতো, বা এক কথায় বলতে গেলে পাওয়ার অফ কনসেন্ট্রেশন যদি আমার হাতে থাকতো, তাহলে আমি সব কিছু করতে পারবো, আর কিছু লাগবে না। আপনি যদি ভালো মতো দেখেন, আপনি যখন স্বপ্নে থাকেন তখন স্বপ্নের দুনিয়ায় আপনার অ্যাটেনশন থাকে, এই বডিতে থাকে না। আবার যখন এই দুনিয়ায় থাকেন তখন স্বপ্নের দুনিয়ায় থাকে না। যখন সুষুপ্তিতে ঘুমিয়ে পড়েন তখন ওখানে থাকে, এইখানে ওখানে থাকে না। তাই পুরোপুরি আমার অ্যাওয়ারনেসের, আমার অ্যাটেনশন কোন জায়গাটায় আছে তার ওপর ডিপেন্ড করছে আমি জেগে আছি না ঘুমিয়ে আছি, আমি জ্যান্ত না মৃত, সব কিছু এই অ্যাটেনশনের ওপর ডিপেন্ড করছে। এই অ্যাটেনশন এর পিছনে যে দাঁড়িয়ে আছে, এই অ্যাটেনশন হচ্ছে আমাদের, যাকে জীবাত্মা বলি, এই জীবাত্মার মুখ। এই অ্যাটেনশন হচ্ছে জীবাত্মা বা সুরাতের মুখ। এই অ্যাটেনশনকে ধরে যদি পিছনে যাওয়া যায়, যে পুরো অ্যাটেনশনওয়ালা যে জিনিসটা রয়েছে, মন ভেদ করে, সেটা আমাদের অ্যাকচুয়াল আমিত্ব, যে আমিকে নিয়ে এত মারামারি, যে আমিকে নিয়ে এত সংসার রচনা, ওটাই আমাদের বাস্তব পরিচয়। আর তার মুখ হচ্ছে অ্যাটেনশন। তাই আমরা যেখানে যেখানে আমাদের অ্যাটেনশন ছড়িয়ে আছে, সে অ্যাটেনশন সেখান থেকে উইথড্র করে, সেখান থেকে তুলে, অ্যাটেনশন দিয়ে না, অ্যাটেনশন তুলে, যেখান থেকে অ্যাটেনশন সৃষ্টি হচ্ছে ওইখানে যদি তুলে আনতে পারি, তাহলে আমরা দেখতে পারি কিছুটা আমাদের স্বরূপ কী। আর যখন আমরা আমাদের স্বরূপকে নিয়ে বিচার করি, তখন আর কিছু জটিলতা থাকে না। এই যেটা আমি, যেটা আমার ব্যক্তিত্ব, যেটা আমার চরিত্র, যেটা অ্যাকচুয়ালি আমি,
যার ওপর নানা রং পড়ে, নানা চরিত্র হয়ে, নানা স্মৃতি হয়ে এক বিভিন্ন আমির রচনা হয়েছে, এক নতুন ব্যক্তিত্ব অহংয়ের রচনা হয়েছে। সেই সেই রচিত আমিটাকে আমরা দেখি বলে এত ভেদাভেদ, এত মারামারি, এত অহংকার। তখন কিন্তু যখন পুরুষোত্তম আসেন, পুরুষোত্তমের চোখ দিয়ে দেখি সব। সেই জন্য শ্রী ঠাকুর বলেন, সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার। এমন করে চলে কাজ কিরম আছে বাড়িটা, কাজ হাসিল করে আসবি, দেখবি হাজারো তাফালের মধ্যে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। কারণ তখন আমাদের কুণ্ঠা থাকে না, করব কি করব না, এই দোকুলদলা থাকে না। আর ওই সময়ই আসে আমাদের প্রকৃত বিশ্বাস। তার আগে বিশ্বাসের দোলও থাকে, যে দোল থাকাটাকে প্রকৃত বিশ্বাস বলে না। দুকুলদোলা মনটি থেকে প্রশ্ন শূন্য হয় যখন, বিশ্বাস বলে তাকেই জানিস অচ্যুত মন হয় তখন। এই অচ্যুতকেই শ্রীকৃষ্ণ গুরু বলেছিলেন, অচ্যুত ভব, যে কৃষ্ণ তুমি অচ্যুত হও। যে পয়েন্ট, সে পয়েন্ট থেকে এতটুকু এদিক ওদিক দুলো না। আর এইটা স্টার্ট হয় আমাদের বেসিক হ্যাবিটস থেকে। আমার জীবনে যদি একটা ওরকম অচ্যুত থাকার একটা জায়গা না থাকে, আমার আদর্শ, সে যদি ভগবান হয়, সবাই নিজের মতো করে ভগবানকেই পুজো করেছেন। কিসে ভগবান নেই? এক চোরেও ভগবান আছে। তাই যারা চোরকেও গুরু বানিয়েছেন তারাও ভগবানের উপাসনা করছেন, কিন্তু সেই চোরের রঙে রাঙিয়ে। আর যদি আমরা স্বয়ং পুরুষোত্তমকে পাই তার মতো করে, তাকে যতটা আনকালার্ড ভিশনে তার মতো করে তাকে দেখতে পারবো, তার মতো করে তাকে ভজতে পারবো, তখন আমরা কিন্তু ওই তার ভিশন দিয়ে তাকে বুঝতে পারবো। তাকে আমি যে আমার অ্যাকচুয়াল দর্পণ, যে দর্পণের সামনে নিজের মুখ দেখা যায়, সে আমার স্বরূপকে বুঝতে পারবো। আর আমার গ্রোথও হবে ততোধিক, আমার বৈশিষ্ট্য অনুযায়ী হবে, আলটিমেটেই পৌঁছাবো, কিন্তু ওয়েটা হবে আমার মতো করে। শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে সাধনার পথে নামে রতি নাকি একান্ত প্রয়োজন, সেই নামে রতি আসে কি করে? এই বিষয়ে আলোচনার আগে আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করব, যে আগের দিন আমরা যজন নিয়ে অনেকটা কিছু আলোচনা করেছিলাম। ঠাকুর যজন নিয়ে কিছু কথা বলে, ঠাকুর যা বলেছিলেন, যজন মানে বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে যথোচিত পালন করত, নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা, যার মধ্যে সাত রকমের এক্সারসাইজ আছে, 7টা জিনিস আছে। কেউ কি বলতে পারবে কি কি? কেউ কি বলতে পারবেন কি কি ছিল সেই 7টা এক্সারসাইজ? হ্যাঁ, জয়গুরু। প্রণাম কাকু, জয় গুরু। জয়গুরু, জয়গুরু। প্রথমে যে যজনের কথা বলা হয়েছে, যজনের মধ্যে আছে নাম, ধ্যান, ভজন, আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, সদাচার, স্বাধ্যায়, ব্রত, প্রায়শ্চিত্ত, পূজা, প্রার্থনা প্রভৃতি। তার মধ্যে 7টা করা হয়েছিল, তো আমার মনে হয় এর মধ্যেই রয়েছে সেই এর 7। এর মধ্যেই রয়েছে। তবে আমরা এটাকে সুন্দরভাবে একটা অর্গানাইজ করে নিয়েছিলাম ঠাকুরের একটা বাণীর থেকে। সেটা ছিল নাম, ধ্যান, সদাচার পালন, ব্রত, সদাচার পালন, আত্মনিয়ন্ত্রণ, ব্রত, তপস্যা, অধ্যয়ন। ওর মধ্যে চলে আসছে এগুলো। তো স্বাধ্যায়টা অধ্যয়নে চলে আসছে, আর প্রার্থনার পূজাটা তপস্যায় চলে আসছে। হ্যাঁ, প্রায়শ্চিত্ত কথাটাও আমার তপস্যায় মনে চলে আসছে, হয় কোথাও তপস্যায়। রয়েছে বা ঠাকুর ঠাকুর বলেছেন। বলেছেন, ঠাকুর অনেক জায়গায় হুম বলেছেন। হুম
তার তপস্যার মধ্যে ওটা চলে আসছে, যথা সময় ইষ্ট নিদেশ ওর মধ্যে চলে আসছে। হুম, হুম। আর যজনের প্রধান অঙ্গ বলেছেন নাম আর ধ্যান, হুম। এটাকে মেন ইয়ে বলেছেন, মানে যে দুটো আমি যদি বলি দাঁড়া, তাহলে এই দুটো আমি বুঝি, নাম ধ্যান। ঠিক আছে, চেষ্টা করুন। জয় গুরু। যাই হোক। তাহলে সবাইকেও বলি যে এগুলো মনে রাখতে হবে, তো নালে আমার প্র্যাকটিস হচ্ছে, আমার লাভ হচ্ছে, কিন্তু সবার যাতে লাভ ওঠাতে তাহলে মাথায় রাখতে হবে। আমাদের নৈহাটিতে একজন আছেন, এই পানের দোকান ছিল, এখন উনি ওনার অন্য জায়গায় চলে গেছেন। উনি এরকম কিছু মনে রাখতে পারতেন না। ওনাকে আমার এক মামা মামা উনি বলেছিলেন যে এটা মুখস্থ করতে একটা ঠাকুরের ইংরেজি বাণী। তো বলছে ও নর্মাল জিনিসই মনে থাকে না, ইংরেজি বাণী কী করে মনে রাখবে। তো এরকম বলতে গিয়ে তাকে একটা বাণী কি কোনটা কোনটা রাখা যায়, তো একটা বাণী ঠিক করে দেওয়া হয়েছিল ঠাকুরের, যে ইচ্ছা থাকলে সব হয়। ওটার একটা ইংরেজি ঠাকুরের বাণী আছে, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ নো পেইন নোর সাফারিং ইন ইন কাউন্ট অ্যান্ড কম্প্রিহেনশন, এরকম একটা বাণী ছিল। সে তো পড়েই উঠতে পারলো না, মুখস্থ করা তো অনেক দূরের ব্যাপার, তার মধ্যে অনেক বয়স হয়েছে, ছোটোবেলার মতোই ফ্লেক্সিবিলিটি নেই। তো সে লেগে থেকে বলছে বাথরুমে এখানে সেখানে সব জায়গায় শুধু ওই বাণীটা লিখে রাখতো। লিখে রেখে সে কিন্তু ফাইনালি মুখস্থ করতে পেরেছিল। তাই অতটা বিগড়ে না যাওয়ার অবধি, বা এখন সুযোগ থাকতেই আমরা কেন মুখস্থ করব না, তাই না? আমি তো অনেক বিষয় বাংলা ইংলিশ জানতাম না, এখনও যতটুকু পারি বলতে ইংরেজি বাংলা, সেটা কিন্তু ঠাকুরের বাণী দিয়ে। আমি অন্তত বাংলা আমি তো একেবারেই পারতাম না। ক্লাস 12-এর পর, 12-এ 11 10-এ আর 12-এ দুটোতেই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রচনা না লিখে চলে এসেছি। ঠিক করিস চন্দ্রিমা, খাতায় লিখে রাখবি আর মাথায়ও লিখে রাখবি, কারণ করতে তো আমাকে হবে, নিজেকে দেখে ওটা ফলো করতে হবে। আগামী দিনে আমরা কিছু ওয়ার্ক লিস্ট এরকম দেব, এখন একটু অর্গানাইজ চলছে কাজগুলোকে, আমি যাব, তো কতগুলো জিনিসপত্র চলছে, তো এরকম ওয়ার্কশিট দেওয়া হবে, কিছু অ্যাপও দিতে পারি, সেই অনুযায়ী আমরা যাতে প্র্যাকটিসটা রেগুলারিটির সাথে করছি না কি আমরা দেখব, সেটা হবে। এখন একটু কী বলবো, ক্লাসের আগে, স্কুলের আগে প্রি স্কুল চলছে আমাদের সবার, প্রি স্কুল হোক, যখন স্কুল স্টার্ট হবে তখন আমরা একদম অর্গানাইজড প্র্যাকটিসে ঢুকবো। কিন্তু আপনাদের বলবো সেই অপেক্ষায় না থাকতে, নিজেদের মতো করে সেটা স্টার্ট করতে, কারণ মেকানিক্যালি শুধু করলে হয় না। তবে কিছু না করার থেকে মেকানিক্যালি করা ভালো, বাট নিজের থেকে এখন থেকেই শুরু করে দিন, এটাকে খুব সিনসিয়ার প্র্যাকটিস বলে মনে করুন। আর যিনি জানেন বা পেরেছেন বা দেখেছেন, তাদের শরণাপন্ন হয়ে সেইভাবে পিঞ্চ করুন, সেইভাবে ইম্পেটাস দিন, তাহলে দেখবেন অনেক কিছু বেরিয়ে আসবে। সেই খোঁজ নেওয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। শশী ঠাকুর বলছেন, রতি মানে অনুরাগ, নাম করতে করতে নামীর প্রতি অনুরাগ বাড়ে, নামীর প্রতি যত অনুরাগ বাড়ে নামের প্রতিও তত অনুরাগ বাড়ে, কারণ নাম করলে নামীর কথাই মনে পড়ে। যাকে ভালোবাসা যায় তার চলন চরিত্র চেহারা গুণাবলী ও লীলা কথা স্মরণ মনন করতে ভালো লাগে। ওই ভালো লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছা হয় নিজের চলন চরিত্রকে নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তদানুক করে তুলতে। এর ভিতর দিয়ে আসে নীরব পরখ, নিজের দোষগুণ যেমন যেমন বোঝা যায় তেমন তেমন আত্মনিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে। মানুষ যতই আত্মনিয়ন্ত্রণ করে ততই দেখে সে যে এর শেষ নেই। এই প্রয়োজন বোধের থেকে মানুষ আবার নিরন্তর নাম করার প্রয়োজন বোধ করে। তাছাড়া ইষ্টের অফুরন্ত চাহিদা ও ইচ্ছা পূরণ করতে গিয়ে মানুষ সর্বদাই নিজের শক্তির অসম্পূর্ণতা সম্বন্ধে সচেতন হয়। ওই শক্তির সন্ধানে মানুষ তখন নামের শরণাপন্ন হয়। যত নাম করে ও তার পথে চলে ততই বোধ করে ভিতর থেকে কে যেন অনবরত শক্তি ও বুদ্ধি জুগিয়ে যাচ্ছে। তাই ইষ্টের সম্বন্ধে অ্যাক্টিভলি ইন্টারেস্টেড হলে নামের রুচি আপনা থেকেই আসে। নামীর সঙ্গে প্রণয় বাদ দিয়ে শুধু মেকানিক্যালি নাম করলে বেশি কিছু হয় বলে আমার মনে হয় না।
তবে নাম করতে গেলে নামের দিকে নজর পড়েই, আর নামের সঙ্গে আছে আমাদের সত্তার যোগ। তাই নাম করতে করতে মন সত্তামুখী হয়, কারণমুখী হয়, উৎসমুখী হয়। নাম যত করা যায় তত নামের উপর লোভ বাড়ে। সে দুর্নিবার আকর্ষণ ত্যাগ করা যায় না, ক্রমাগত আরও গভীরে প্রবেশ করতে ইচ্ছা করে। ইষ্ট চিন্তা, ইষ্ট কথা ও ইষ্ট কর্ম এই নিয়ে মগ্ন থাকতে ভালো লাগে। তখন আসক্তির বিষয়ই হলো ইষ্ট। এই আসক্তি প্রবৃত্তি আসক্তির থেকে অনেক প্রবল। তবে মাঝে মাঝে একটা নীরস ভাবও আসে, ভেতরটা যেন শুকিয়ে যায়, নামে রস পাওয়া যায় না। তখনও কিন্তু জোর করে নাম চালাতে হয়, লেগে থাকতে হয়, লেগে থাকতে থাকতে আবার ঠিক হয়ে করে আসে। ডিপ্রেশনের পর অনেক সময় বন্যার মতো আবেগ আসে, তাই ধরে থাকতে হয়। কারণ তাকে যে আমার চাই, তাকে বাদ দিয়ে জীবন যে অচল। মানুষ জীবনে যত যাই করুক কোনোটাই সার্থকতা লাভ করে না যতদিন সে ইষ্টকে কায় মন প্রাণে ভালোবাসতে না পারে। ভালোবাসার ধাজে চলতে চলতে ভালোবাসাটা শত হয়ে ওঠে। সে বুদ্ধি সার বুদ্ধি, যে বুদ্ধি মানুষকে ইষ্টে একান্ত করে তোলে। একেই বলে অব্যভিচারী ভক্তি। ইষ্টকে যদি আমার সুখ সুবিধার জন্য ডাকি, আমার সুখ সুবিধার জন্য ভালোবাসি, তাহলে সেটা হলো ব্যভিচারী ভক্তি। তার জন্য তাকে যে ভালোবাসে সে ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তার ভিতর আর কোনো কলুষ বা মালিন্য থাকে না। তাই গীতায় আছে অপি চেত সুদরাচার ভজতে মা মনন্যভাগ সাধুরেব স মন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। অনন্যভাগ বলতে আমি বুঝি একমাত্র তাকেই ভজনা করে যে, এবং সে শুধু তাঁরই জন্যে, প্রাণ যার কেঁদে ওঠে তার জন্যে, সেই এটা পারে। কত সাধু পুরুষ পারে না, আবার হয়তো পাপি তাপি লহমায় পেরে যায়। যে পারে সেই ভাগ্যবান। এটা আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে আছে। এটা বুঝতে কি অসুবিধা হলো কারোর? যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, ওপেনলি জিজ্ঞেস করতে পারো। আমরা লাস্টে কোয়েশ্চেন অ্যান্সার রাখবো না আজকে। ফিল ফ্রি টু আস্ক। রেকর্ডের চিন্তা করতে হবে না, যদি সেরকম মনে হয় রেকর্ডের থেকে তাদেরটা আমি ডিলিট করে দেবো। কুট্টিমা, দিল্লিমা, কেউ কিছু বলবে? অঙ্কিতা? না দাদা, বুঝেছি। আচ্ছা, বা এই রিলেটেড কারোর যদি কিছু বলবার থাকে বলতে পারো, তাহলে তো আমি একা বক বক করতেই পারি অনেকক্ষণ, আমার কোনো অসুবিধা নেই। এই টাইমটা এমন, আমরা সবাই খেয়ে দিয়ে উঠি তো, এই সময় নামের অনেক কিছু দেখাতে চাইলেও দেখানোর মতো ঠিক ঠিক না। সবসময় ঠাকুর বলেছেন, ঠাকুরের বাণী আছে তপস্যা নিয়ে, যে তপস্যাকে আমরা তপ বলি কেন? তপস্যা মানে, বা তপস্যায় তপ শব্দটা আছে, ওটা তাপ থেকে আসছে। তাপ মানে হিট। যখন আমরা কোনো প্র্যাকটিস করি, এই নামের প্র্যাকটিস করি, এমন কোনো প্র্যাকটিস যেটা ব্রেনে মধ্যে প্রেশার দেয়, সেটা কিন্তু এটা হিট জেনারেট করে। ওই তাপটার জন্য ওটাকে তপস্যা বলে। আবার হিটটা কী জিনিস, আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, আমি যখন কোনো জিনিসকে টাচ করি, যদি এটা হয়তো গরম ছুলাম, গরম লাগলো কেন? তো এই গরমটা কী হয়, যখন আমি কোনো কিছুকে টাচ করি, এর যে সারফেসটা, গরম জিনিসের সারফেসটা খুব বেশি ভাইব্রেট করে, আর যেটা ঠান্ডা সেটা কম ভাইব্রেট করে। এই বেশি ভাইব্রেশনের জিনিসটাকে যখন কম ভাইব্রেট করা জিনিস টাচ করে, এর ওই ছোট 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 ভাইব্রেশনের গুঁতো এ একসাথে ফিল করে। ওই যে ছোট 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 ভাইব্রেশনের গুঁতোটা একসাথে যখন ফিল করে, ওই যে জ্বালাটা অনুভব করে, ওটাকেই গরম লাগা বলে। এটা হচ্ছে গরম লাগার ফিজিক্স। তাহলে দেখা যাচ্ছে এই গরম লাগাটাও কিন্তু একটা ভাইব্রেশনের এফেক্ট। তেমন যখন আমরা নাম করি,
এই জায়গাটা খুব স্পষ্টভাবে বুঝতে হবে। আমি জানি না কতটা বললে আপনাদের গ্রহণক্ষম হবে আর কতটা হবে না, তাই আমি বলছি আমার মতো করে। যখন আমরা নাম করি, আমাদের মুখে নাম করি, যদি বর্ণাত্মক বর্ণ দিয়ে করি, মুখ দিয়ে উচ্চারণ করে করি, ওটার একটা এফেক্ট আছে, ওটা অনেক স্থূল, ওটা অনেক গ্রস। আবার আরেকটা হয় আমরা যখন মন দিয়ে করি। যখন আমরা মন দিয়ে করি তখন শুধু আমার মনই যে কাঁপে তা না, এখন এখন আমি ফিজিক্যালি যখন আমি বলছি রা, ফিজিক্যালি যখন আমি বলছি রাম, কিছু একটা বলছি, তখন বলার জন্য আমার যে কাঁপলো, ওই মুহূর্তে ওই রিজিয়ন ধরে মাথা অবধি আমার একটা কম্পন চলে গেল, এবং ওই পুরো সিলেবেল ধরে ধরে আমার একবার বারবার 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 জেনারেট হচ্ছে, পুরনো সাউন্ডের সাথে নতুন সাউন্ডের রেজোনেন্স হচ্ছে, এরকম করে চলছে নাম করা। এটার একটা এফেক্ট আছে, খুব ভালো গম গমানো একটা এফেক্ট লাগে। এটা হলো মুখ দিয়ে নাম করা, জিভ দিয়ে বলে, জিভ দিয়ে নাম করা। এর থেকে আরেকটু ভালো, আরও, এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে মন দিয়ে নাম করা। এখন মন দিয়ে নাম করা মানেটা কি? মন দিয়ে নাম করাকে এক কথায় বলতে গেলে মনন করা, জাস্ট মনন করা। আমরা অনেকে জানি না আমাদের মন কিন্তু সব সময় কথা বলে। আপনাকে যদি বলি এটা কি লেখা, আপনারা পড়তে পারছেন, পড়ে ফেলেছেন, কিন্তু অনেকে মুখে উচ্চারণ করছেন না কিন্তু, বাট পড়ে ফেলেছেন। কী লেখা এটা? মেসেজ। মনে মনে পড়ে ফেলেছেন। এই যে মনে মনে পড়ে ফেলেছেন মেসেজ, অথচ মুখটায় বলেননি, এই সময় একটা মেন্টাল সিডি, একটা মেন্টাল স্পিকার আছে, একটা মেন্টাল রেডিও আছে যে পাঠ করে ফেলেছে, যেটাকে বলে মনে মনে কথা বলা। অনেকে বলে না মনে মনে পড়ছি, মা বাবা যখন বকা দিত জোরে জোরে পড় বলতো, বলে, তখন আমরা বলি আমি মনে মনে পড়ছি। ওই যে মনে মনে পড়া, ওটা যদি ঠিকমতো করা যায়, আর আমার অ্যাটেনশান, ভালো করে শুনবে, আমার অ্যাটেনশান যদি ওই মনে মনে পড়াটাকে শুনতে পারে, তাহলে ওটাকে বলে মনে মনে নাম করা। পাঞ্জাবে বা হিন্দিতে নাম করার একটা না, একটা 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 এই প্র্যাকটিসটার একটা শব্দ আছে যেটাকে বলে সুমিরন বা সিমরান বা সুমিরান। এই সুমিরান ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আসছে আমাদের সংস্কৃত ওয়ার্ড স্মরণ থেকে বা স্মরণ। অনেকে আমরা জানি না এটা সিমরান থেকে বা স্মরণ থেকে আসছে, সুমিরন বা সিমরান। আমরা যখন মেন্টালি কোনো কিছুকে पंजाबी আগে, पंजाबी सिमरन হয়ে যায় না? হ্যাঁ পাঞ্জাবিতে সিমরান হয়। আবার আমরা ঠাকুরের আশ্রমে আগে যখন হতো, মানে আমরা শুনেছি ঠাকুরের আশ্রমে পাবনায় ওনারা সুমিরন বলতো। একটা গান আছে, একটা 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 কার্টুন আছে লেজেন্ড অফ প্রিন্স রাম। লেজেন্ড অফ প্রিন্স রাম খুব ফেমাস কার্টুন। सिमरन कर ले হ্যাঁ, সুমিরন করলে মনवा श्री राम का सुख धाम का, এই গানটা আছে। হ্যাঁ রে বল চন্দ্রিমা। হ্যাঁ দাদা, বলছিলাম যে শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি, বল। হ্যাঁ, যখন আমরা নাম করি, ধরো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে, আমি রাস্তা দিয়ে যেতে যেতে নাম করছি, কিন্তু দেখা যাচ্ছে যে মনে আমি নাম করছি কিন্তু অ্যাটেনশনটা নামের দিকে নেই। অ্যাটেনশনটা আমি কখনো ওইখানে পৌঁছাবো ঠিক সময়ে, মানে এটা ম্যাক্সিমাম টাইমই হয়েই থাকে আমার ক্ষেত্রে। তা যখন অ্যাটেনশনটা মাইন্ডের দিকে আমি ফুললি দিতে পারবো, তখনই কি নামটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হবে? মানে মনন করা যেটাকে বললে, সেটা কি তখনই হবে? তুই যে বলছিস যে তুই মনে মনে নাম করছিস অথচ কিন্তু ভাবছিস, অ্যাটেনশনটা হয়তো অন্যদিকে। হ্যাঁ তুই তুই হ্যাঁ, কি করে বুঝলি মনে মনে নাম করছিস তাহলে? তুই মনে মনে যে নাম করছিস সেটা তুই কি করে মানে যে জানলি? হুম, কি করে জানলি? আচ্ছা,
মানে আমি এরমভাবে বলছি যে আমার ঘরে, ধর আমার ঘরে অর্কদা আর সন্দীপন দুজনে এসছে। আমি সন্দীপনকে দেখেছি, অর্কদাকে দেখিনি। আমি পরে গিয়ে অর্কদাকে ফোন করে বলছি, হ্যালো অর্কদা, তুমি ঘরে ছিলে, আমি তোমাকে দেখতেই পাইনি। তাহলে আমাকে কে জানালো যে অর্কদা ঘরে ছিল? আমি যদি নাই দেখতাম, আমি ফোন করে জানাতামও না, তাই না? হুম। তার মানে যদি এরকম হয় যে আমি নাম করছি কিন্তু আমার অ্যাটেনশান পুরোপুরি কোথায় পৌঁছাচ্ছি, কখন আমি স্টেশনে পৌঁছাবো, কখন আমি লঞ্চ ঘাটে পৌঁছাবো, এটা ভাবছি। পরে আমি এই যে বলছি যে আমি নাম করছিলাম, বাট আমার অ্যাটেনশান ছিল কখন পৌঁছাবো নিয়ে, তার মানে আমার কিছুটা ব্রেন ডেলিগেট হয়ে গেছে নামের জন্য। নাহলে তুই জানতেই পারতিস না তুই নাম করছিস, আইদার দিস অর তুই নামই করছিস না, এটাও হতে পারে। ভাবছি যে নাম করছি, তাই না? হুম। এই জন্য হয় কি, চলাফেরায় জবটাকে, যেটা চলাফেরায় জব বলে, খুব ভালো। ওই জন্য কী হয়, যদি আমরা দুটোকে হেল্প করে, নাম রূপ স্বরূপ বলে, এই তিনটে একসাথে চলে, নাম রূপ আর স্বরূপ। তাই তাই সবসময় নাম করার সাথে সাথে যতটা সম্ভব নাসামূলে দৃষ্টি রাখতে বলে, আর সেখানে ইষ্টকে বসিয়ে নিতে হয়। যদি আমি নাম হচ্ছে কি না হচ্ছে এটাই মাঝে মধ্যে ভুল আমার হতে পারে, কিন্তু ইষ্টের মুখটা কেমন দেখতে, তার চোখটা কেমন দেখতে, তার ভুরুটা কেমন দেখতে, তার মাথাটা, চুলটা, কানটা, ঠোঁটটা, মুখটা, এই বিশেষ করে চোখ আর কপাল, এটা কি আমার মনে আছে? ওটা এক ঝলকে ঘাপাক করে দেখে নিয়ে নাম করতে করতে চলবি, তাহলে এভরিথিং উইল গেট রিসেট। আর ডেলি যদি উষা, মানে সকালবেলা ঘুম থেকে ওঠা, যখনই উঠবি, ভোরে করলে তো খুব ভালো, তখন বডিটাই ওই সিস্টেমে থাকে, প্রকৃতি ওই সিস্টেমে থাকে। উষায় আর ঘুমাতে যাওয়ার সময় রাত্রেবেলা, প্রেফারেবলি খাওয়ার অনেকক্ষণ পর, 40-50 মিনিট, 1 ঘন্টা পর, আর ঘুমাতে যাওয়ার আগে, যখন লাস্ট বডি ফেলে দিবি একদম, তার আগে বসে নাম করা। সেই নাম করার পদ্ধতিটা কিন্তু দীক্ষা নেওয়ার সময় জেনে নিতে হয়। আর ভুলে গেলেও, বা অনেক দিন দীক্ষা হয়ে গেছে, আমি ভুলে গেছি কিভাবে করতে হয়, বা ওই ইম্পালস আমার মধ্যে নেই, তাহলেও সেরকম প্র্যাকটিশনার ঋত্বিক বা সেরকম কারোর যারা অথরাইজড, সেরকম কারোর কাছে গিয়ে জেনে নিতে হয়। আর সেও যদি নাম করে তাহলে তো বিশাল ব্যাপার। এরকম এক জায়গায় জেনে সেটা প্র্যাকটিস করে লেগে পড়তে হয়, তাহলে না বেনিফিট পাবি, তবে না বেনিফিট পাবি। আর সে বেনিফিটের তো ভাই অতুলনীয় ব্যাপার। হ্যাঁ, তো তখন মেন্টালি বলছি আর নিজের কানে শুনছি। আর একটা কথা, যে তোর এখন হার্টবিট চলছে, তোর এখন ব্লাড ভেসেলস কাজ করছে, তোর এখন ডাইজেস্টিভ সিস্টেমস কাজ করছে, তোর ব্রেনে কত ফাংশন চলছে, কোনটায় তোর অ্যাটেনশান আছে? কোনোটাই কিন্তু আমাদের অ্যাটেনশান নেই। আসলে আছে আমাদের সেরিবেলাম, আমাদের সেরিব্রামের হয়তো নেই, কিন্তু আমাদের সেরিবেলাম সেই দিকে মন দিয়ে রেখেছে। আমাদের ব্রেন মানে কিন্তু শুধু সেরিব্রাম না, সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা, সবটা নিয়ে আমাদের ব্রেন। ইভেন আমাদের প্রতিটা সেল, ওরাও আমাদের ব্রেনের অংশ। তো আমাদের যে হিউম্যান সিস্টেমটা যে কত ভাস্ট আর কত এক্সট্রা ডাইমেনশনাল, আমরা বলে এখন অনুভব করতেই, বুঝেই উঠতে পারিনি। তাই আমাদের অ্যাকচুয়ালি অ্যাটেনশান কোথায় আছে বোঝা খুব মুশকিল। উপর যেটা দেখছি, এটা আমাদের কনশিয়াস মাইন্ডের অ্যাটেনশান, এর পিছনে আছে সাবকনশিয়াস মাইন্ডের অ্যাটেনশান, তার পিছনে আছে প্রি কনশিয়াস মাইন্ডের অ্যাটেনশান, তার পিছনে আছে আনকনশিয়াস মাইন্ড, যার কোনো অ্যাটেনশানই হয় না, যার পুরোটাই অ্যাটেনশান। তেমন নাম করা মানে মনন করা আর চিন্তন করা, সঙ্গে ওই যে নামটা ওই মানস জপ, মনে 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 ওইটাকে মনে মনে ওটাকে রিপিট করা, মনে মনে ওটাকে বলা আর শোনা,
আর ওর মানেটা ভাবা যদি সম্ভব হয়। এবার এবার আস্তে আস্তে ধ্যানে ঢুকছি। নাম করতে করতে সঙ্গে সঙ্গে ওটার অর্থটা ভাবা। অর্থ মানে ওটার গন্তব্য নামই কি, ওই জিনিসটা, ওই ওই নামটার অর্থ কি, ওই নামের প্রতিটা সিলেবেল কেমন হয়। এটা করতে করতে অ্যাট দ্য সেম টাইম যতটা স্পিডে সম্ভব মেন্টালি অ্যাভেলেবেল সেটা রিপিট করা। তাকে ধ্যানের সময় তাকে দেখা। ধ্যান মানে, ধ্যান শব্দটা ধৈ ধাতু থেকে আসছে, যার মানে চিন্তা, চিন্তন আর মনন। তাই ধ্যান করতে করতে কিন্তু চিন্তন আর মনন করতে হবে। ফিক্সেশন বলে একটা জিনিস হয় যেটা আমাদের দীক্ষার সময় শিখিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ওইটা কিন্তু কিক স্টার্ট করে, যেটা তোমার ওই চক্রফটো দিয়ে করতে হয়, ওটা কিক স্টার্ট করে। ওই কিক স্টার্ট দিয়ে স্টার্ট করতে হয়, করে আস্তে 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 ওটাকে নিয়ে যেতে হয়। তো এগুলো দীক্ষার সময় আমাদের বুঝিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এগুলো দীক্ষার সময় বুঝিয়ে দেওয়া উচিত। আর ঠাকুরের ধ্যান করা মানে তার ছবিটা দেখা, তার চিন্তা করা, তার জীবনী দেখে ওটাকে বুঝে, সেটাকে বুঝে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা, কেমনভাবে চলতেন, কেমনভাবে শুতেন, হ্যাঁ, শুনে শুনে তার কি গুণ ছিল, সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করা। একটা বাণী আছে, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মকশ করো জ্ঞানে গুণে হবে বলি। এরকম একটা ঠাকুরের বাণী আছে। তো তখন মনন করতে হবে, সেটা কিভাবে করা যায় সেগুলো নিয়ে ঢোকা যাবে। তো কারা কারা রয়েছে ক্লাসে তো বুঝতে পারছি না, সেসব বুঝে আমাকে সেটা নিয়ে আলোচনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কি প্রশ্ন করেছে কে? সন্ধ্যা প্রার্থনা করতে বলেছেন, সন্ধ্যাটা কি? नो 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 इट्स फाइन। समरेश तिवारी, आपको हिंदी में बोलना पड़ेगा या इंग्लिश में? बांग्ला में भी बोल सकते हैं, तो कौन सा लैंग्वेज में बोले दादा? शुड आई स्पीक इन इंग्लिश? हेलो समरेश जी, আচ্ছা বাংলায় বলবো, ঠিক আছে। একটা বাণী ছিল, এই সংজ্ঞা সংজ্ঞা সমীক্ষা আছে রে কারোর কাছে? মাথায় ভাসছে বাট ঠিক রিয়েলাইজ করতে পারছি না, শরীর খারাপ তো, একটু ব্রেনটা কাজ কর। 198 এক্স্যাক্টলি, 198, মাথাটা কাজ করছে না ঠিক। 198। এটা দেখে বললে কি হয়, ভালো হয়। আমি তো একটা কিছু ভুংভাং বলেই দিতে পারি। এই দেখো, ঠাকুর বলছেন সন্ধ্যা মানে কি, দেখা যাচ্ছে স্ক্রিনে? রাধাস্বামী। তো সন্ধ্যা মানেই সর্বতোভাবে তাকে ধারণ করা। সন্ধ্যা, সর্বতোভাবে তাকে ধারণ করা। কিভাবে? ধ্যানে, চিন্তনে, সংযোজনায়, তোমার যা কিছু আছে সব নিয়ে শতনিয়ত উপচয়ী ক্রিয়মান তাৎপর্যে। এটা হচ্ছে সন্ধ্যার কমপ্লিট ডেফিনেশন। এটার মানে কি হতে পারে যদি কেউ বলে? কুট্টি পড়ে বল দেখি এর অর্থটা কি হতে পারে। আমিও ভাবছি। সন্ধ্যা মানে তাকে ধারণ করা, মানে তাকে বলতে এখানে ঈশ্বর কথা বলা হয়েছে, ঠাকুর আমাদের জন্য। তো কোন হোয়াট অ্যাসপেক্টস, কি কি অ্যাসপেক্টে? ধ্যানে, চিন্তনে, সংযোজনায়, তোমার যা কিছু আছে সব নিয়ে। সংযোজনায় মানে অ্যাক্ট হবে, মানে অ্যাক্ট বা ডিলিংস হবে। ধ্যানে তুই পড়ে বল, একটা এক্সপ্লেনেশন বার কর, এটা নিজে একটা বার কর, যা বুঝিস বল। শত নিয়তই ক্রিয়মান তাৎপর্যে। তো মানে তাকে সর্বতোভাবে ধারণ করা, একদম মানে কি বলবো, তাকে নিয়ে ভাবা, তার যেটা আপনি তখন বললেন যে তার জীবন নিয়ে ভাবা। আজই বাবার সঙ্গে ডিসকাশন হচ্ছিল, উনি বলছিলেন যে ঠাকুরের বাণী আছে না, হিজ মাই লাইফ ইজ মাই মেটেরিয়ালাইজড ম্যাক্সিম। তো মানে তার জীবন আর
ইয়ে নিয়ে ভাবা, চিন্তন করা, মনন করা, ধ্যান করা, আর সংযোজনায় আমার মনে হচ্ছিল ডিলিংস, মানে ডে টু ডে লাইফের যে ডিলিংস হয় তার মধ্যে এ যা কিছু আছে সব নিয়ে। তারপরে হ্যালো হ্যালো আমার আওয়াজ হ্যালো। হ্যাঁ 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 বল। হ্যাঁ, আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল আচ্ছা কিছুক্ষণের বল। জন্য। হ্যাঁ, শত নিয়ত মানে মনে হয় কন্টিনিউয়াসলি, হুম আর শত মানে অটো শত মানে বলতে নর্মাল মানে প্র্যাকটিস হয়ে যাওয়াটাকে শত বলে। হুম কোথায় স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে এবার ক্রিয়মান তৎপর্যায়। উপচয় মানে তো হবে মানে এফিশিয়েন্ট, এফিশিয়েন্টলি ক্রিয়মান তৎপর্যায় উপচয়ী মানে মানে কিছু রিটার্ন আসে এরকম, মানে কি বলবো, আচ্ছা। সঞ্চয়ের টাইপের কিছু। আচ্ছা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেমন বলে। ক্রিয়মান তাৎপর্য, ক্রিয়মান তাৎপর্য মানে তো হচ্ছে মানে সেটা অ্যাকশনের মধ্যেও ফুটে তোলা উচিত। তবে টোটাল মানেটা কি মানে দাঁড়ালো? অনেকগুলো টোটাল মানেটা কি দাঁড়ালো? অ্যাসপেক্ট রয়েছে। মানে হচ্ছে যে তাকে মানে আমাদের ইষ্টকে লাইফের সব, নিজের সবটা দিয়ে লাইফের ফিজিক্যাল ইয়ে কি বলে স্পিরিচুয়াল অবশ্যই লেভেলে কন্টিনিউয়াসলি ইয়ে করা, কি বলে ধারণ করা। হুম এই লাগছে মানে পরিষ্কার লাগছে না, ক্ল্যারিটি নেই। ঠিক আছে। আর কেউ বলবে? অন্য কেউ বলো, কেউ একজন কিছু বলো। খুব ভালো বলেছিস। নেক্সট আর কেউ বলো। কি হলো? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়গুরু। আমি একটু চেষ্টা করছি আগে বলেন। যে ইষ্ট বিষয়ক সমগ্র চিন্তার নামই হলো ধ্যান। ঠিক আছে, এবার জপ যেমন ধ্যানযুক্ত না হলে সেটার অর্থ হয় না, ধ্যানও তেমনি সঠিক পদ্ধতি অনুযায়ী না করলে সেটারও মানে ইউজলেস বা এফর্টলেস হয়। তো এবার যখন আমরা তাকে ধারণ করব, অর্থাৎ ধ্যানে, চিন্তনে, সংযোজনায়, তো আমাদের সমস্ত কিছু যা আছে প্রথমে তো সাংসারিক জাগতিক খুঁটিনাটি বিষয় আসবে, কিন্তু সেটাকে যখন ইষ্ট বা পরমার্থিক বিষয়ে চিন্তা নিয়ে যাব, তখন সেইটাই আসল ধ্যান হবে। তো এই ধ্যানই মানে সমস্ত কিছু নিয়ে যা আসছে, আমার যা কিছু আছে তাকে এই নিয়ে মানে ইষ্টকেই মেন করে তাকে ধারণ করা মানে তাকে মেন মুখ্য করতে হবে, তাকে ধারণ করতে হবে। আর শত নিয়ত উপচয় ক্রিয়মান, তারপর ওই যে রিটার্ন যেটা বলা হলো যে এর একটা ফল তো আসা উচিত। তো সেইটাই যদি এটা মানে রেগুলারলি অটোমেটিক এবং নর্মাল ওয়েতে হয়, তাহলে এর যে রিটার্ন, অর্থাৎ এইটা আমার অ্যাকশনে, আমার চরিত্রে, আমার কার্যকলাপে, আমার ব্যবহারে, আমার প্রার্থনা, আমার সবকিছুতে এটা ফুটে উঠবে। এইখানেই সন্ধ্যার তাৎপর্য। এইটাই বুঝছি। জয় গুরু। জয় গুরু। এটা বলছিলাম যে আমি একটা শ্লোক ছিল, ওটা না আমি খুঁজে পাচ্ছি না কোথাও, মানে ওর অ্যাকচুয়াল যে ওই মানে সোর্সটা কোথায়। কুট্টি, তো তুই সংস্কৃত জানিস, আমি তো সংস্কৃতটা জানি না, আমি তাই টাইপও করতে পারি না। একটা আমরা জানি আমরা আপনার হ্যাঁ লাইনটা বলবেন, আগে চেষ্টা করতে পারি। লাইনটা বলবেন, চেষ্টা করতে পারি। লাইনটা ছিল अहोरात्रस्य अहोरात्रस्य या सन्धिः सूर्यनक्षत्रवर्जितः सा तु सन्ध्या समख्याता तस्यं कर्माणि सञ्चरेत्।
এরকম ছিল। মানে যখন আচ্ছা। অহোরাত্রস্য, অহোরাত্রিতে মানে যখন দিন আর রাত, এই তো ইকো হচ্ছে, কেউ একটা মাইক বন্ধ করতো হ্যাঁ, অহোরাত্রি যখন হয়, যে দিন আর রাতের মাঝখানে, হ্যাঁ, সূর্য দিন আর রাত্রির সন্ধিক্ষণ। সন্ধিক্ষণে, ওটাই সন্ধ্যা। তো অহোরাত্রস্য ইয়া সন্ধিহি, তো যখন সন্ধি হয়, হ্যাঁ, তো তখন অহ মানে হচ্ছে দিন, রাত্রি মানে হচ্ছে রাত্র, নাইট। তো দিন আর রাতের মাঝামাঝি যে টাইমটা, ওই সময় তোর সূর্য নক্ষত্র বর্জিত হয়ে যায়, সূর্য থাকে না, মানে বা আইদার দুটোই থাকে বা দুটোই থাকে না। একটা সিনেমা আছে, এটা দেখে, মুভি, অ্যানিমে মুভি, সবাই খুব দেখে থাকবে, ইয়োর নেম বলে, খুব ভালো রোম্যান্সের মুভি, ওটা রোম্যান্টিক অ্যানিমে। তো ওই মুভিটা এরকম দেখায় যে দুজন দুটো টাইম লাইনে ছিল, বাট ওই ছেলে আর মেয়ে দেখা করার পারফেক্ট ওই একটা টাইমেই দেখা করতে পারতো, যখন সূর্য ডোবে, মানে ওই টুয়াইলাইট জোন, যেটা সন্ধ্যার সময়টা, ওই সন্ধ্যার সময়টা এমন একটা টাইম যে না দিন না রাত, ওই টাইমেই দুজন দুজনের সাথে শুধু দেখা করতে পারতো। তো তেমন আমাদেরও ব্রেনে, আমাদের যে সুরাত, তার ওই যে শবাদ বা পরম পিতার সাথে যে মিলের যে একটা সুন্দর সন্ধিক্ষণ, ওটা তো তখন এই বাণীটা এই জন্য বলা, এই বাণীটায় কিন্তু সন্ধ্যার ডেফিনেশন এটাই বলতো আগেকার দিনে, সন্ধ্যার ডেফিনেশন। বাট এটাই কিন্তু, এটা কি বলেছে, এটাই বলা আছে, হ্যাঁ শুনছি, বলছে এই ডেফিনেশনটা বলা আছে সন্ধ্যা কখন করতে হয়, মানে ওই যে প্র্যাকটিসটা কখন করতে হয় সেটাকে সন্ধ্যা বলে। হ্যাঁ, অহোরাত্রস্য ইয়া সন্ধিহি সূর্য নক্ষত্র বর্জিতः সা তু सा तु संध्या समाख्याता तस्यम कर्माणि সঞ্চারিত। হ্যাঁ, যে যখন ওই টাইমটা হবে তখন তার মানে কর্ম বা কর্মকাণ্ড বা প্র্যাকটিস, সেটা ওই টাইমে সঞ্চার করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, তো যদি আমি সেই দিক দিয়ে যাই, সন্ধ্যা যদি আমি বলি, একটা তো সন্ধিক্ষণ হয়, বা আরেকটা দেওয়া হয় মানে সম্যক প্রকারে বা ধ্যান বা ধারণ, সম্যক প্রকারে তাকে ধারণ করার যে টাইমটা সবচেয়ে বেশি কন্ডিউসিভ, এক কথায় সেটাই সন্ধ্যা। যদি আমি সন্ধ্যাকে একটা টাইম বলি, তাহলে সেই টাইম যখন তাকে সম্যকভাবে ধারণ করতে আমাদের হেল্প করে, সেই টাইমটা সন্ধ্যা। আর এই তাকে সম্যকভাবে ধারণ করা বা সর্বতোভাবে ধারণ করার ব্যাপারটাকেও সন্ধ্যা বলে। তাই ঠাকুর যখন বলেন সন্ধ্যা ও প্রার্থনা হইতে কখনো বিরত হইও না, যখন বলেন, সেখানে সন্ধ্যা বলতে ওই প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, এবং স্পেসিফিক্যালি বলা হয়েছে ঠাকুরের দেওয়া একটা আর্য সন্ধ্যা বলে একটা জিনিস আছে, হ্যাঁ, যেটার অবশিষ্টাংশটা সকলের জন্য পাবলিকলি করার জন্য দেওয়া আছে, যেটা আমরা করি, যিনি সব যাহা কিছুতেই বৃদ্ধিপ্রাপ্ত হইয়া দেদীপ্যমান থেকে এই যে জিনিসটা করি, তারপরে আচমন করি, এগুলো সবই আর্য সন্ধ্যার অবশিষ্টাংশ। তাছাড়া যারা পারবেন তারা ওই প্রথম দিকটাও করতে বলেছেন, যে হে বিশেষ বিশদ পরম কারণিক বিসৃষ্ট অপ, এরকম করে প্রত্যেকটা স্ফিয়ারের প্র্যাকটিস আছে। তো যাই হোক, তো ঠাকুর যখন বলেছেন সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও না, তখন ওই সন্ধ্যার কথা বলেছেন, আর্য সন্ধ্যা। ইন এসেন্স ঠাকুর বলছেন সন্ধ্যা মানে সর্বতোভাবে তাকে ধারণ করা। ঠিক আছে, সর্বতোভাবে মানে কি, ধ্যানের মধ্যেই চিন্তা চলে আসে, কিন্তু এখানে ধ্যান মানে বোধহয় বসে ধ্যান করার বলা হয়েছে। যখন বসে নিবিষ্ট মননে, নিবিষ্ট চিত্তে আমি দুটো টাইম বার করে দিনে অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট মিনিমাম আমি করি চিন্তনে, সব সময় চলতে ফিরতে চিন্তায় কথা বলছি, ঠাকুরের কথা মনে পড়ছে, কই করছি, সংযোজনায় মানে অ্যাডিশান করে কোনো একটা প্রসঙ্গ হচ্ছে, সেইখানে ঠাকুরের বিষয় তুলে আনা, বা ঠাকুরের মধ্যে অন্য বিষয়কে ঢুকিয়ে দেওয়া, এই সংযোজন করা। বাণী সংযোজন করতে বলছে না, কিন্তু সংযোজনা মানে হচ্ছে
আমার কোনো টপিক উঠেছে, একটা কথা উঠেছে, হয়তো অ্যাগ্রিকালচার নিয়ে কথা উঠেছে, তখন আমি ঠাকুর অ্যাগ্রিকালচার নিয়ে কী বলেছে বলে ফেললাম, বা ঠাকুরের কথা হচ্ছে তখন ওর সাথে মিলছে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কী সেটার থেকে তুলে আনলাম। এটা হচ্ছে সংযোজনা। হনুমানকে যখন মা সীতা একটা মালা দিয়েছিল, তখন হনুমান এক একটা পুঁতি দেখছিল, যেটায় রাম আছে, এটায় রাম আছে, এটায় রাম আছে, দুটো কাজের না। ব্যাপারটা ওরকম। এইটাকে কি আমি তার কাজে সংযোজন করতে পারবো? এটাকে কি তার কাজে লাগবে? এটা কি এরকম ব্যাপার। তোমার যা কিছু আছে সব নিয়ে, যা জানি আমি ইনভলভড, সে সব কিছুতে কি তাকে সংযোজন করতে পারছি? সে সব কিছুকে কি কোনোভাবে তার চিন্তা করে তার দিকে ঘোরাতে পারছি? আর সব কিছুকে কি ধ্যান করে তার ধ্যানের কাজে লাগাতে পারছি? বাক্যে আর কায় মনে বস্তু কিংবা বিষয়ের ইষ্টচ্ছল নিয়ন্ত্রণই সারমর্ম ধ্যানের। তাহলে বাক্যে কায় মনে বস্তু বিষয়, এই বস্তু আর বিষয়ের মধ্যে সব পড়ে যাচ্ছে। বাক্য, কায় আর মন। বাক্য মানে ওয়ার্ডস, কায় মানে বডি, মন মানে মাইন্ড, বস্তু মানে ম্যাটেরিয়াল, বিষয় মানে ইভেন্টস, সব এসে যাচ্ছে এর মধ্যে। বাক্যে আর কায় মনে বস্তু কিংবা বিষয়ের পাঁচটা সব এসে গেল। এগুলোর ইষ্টচ্ছল নিয়ন্ত্রণকেই ঠাকুর বলছেন সারমর্ম ধ্যানের। ইংরেজিতে ঠাকুর বলছেন কি, দ্য সাইকোফিজিক্যাল মোল্ডিং অফ অবজেক্টস অ্যান্ড অ্যাফেয়ার্স ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য প্রিন্সিপল by a shortening of a reaction time is the fundament of concentration and meditation. ম্যাগনা ডিক্টা, তাই না? তো ওই রকম অবজেক্টস অ্যান্ড অ্যাফেয়ার্স, বস্তু কিংবা বিষয়ের, সাইকোফিজিক্যাল, কায় মনো বাক্যে। হ্যাঁ, তাই তোমার যা কিছু আছে এর মধ্যে ওই পুরো পাঁচটা জিনিস এসে যাচ্ছে। বাক্য, কায়, মন, বস্তু, বিষয়। তোমার যা কিছু সব নিয়ে শত নিয়ত, এর মধ্যে দিয়ে শত বারবার করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। আর বারবার প্র্যাকটিস করার যে ফ্রেমওয়ার্ক সেটা তো তিনি দিয়ে গেছেন, এর জন্য একটা আন্ডার গাইডেন্সে থাকতে হবে আমাদের, তাছাড়া রাস্তা নেই। অ্যান্ড উইথ টাইম গাইডেন্স উইল কাম। আমরা গাইডেন্স খুঁজে যদি না নিই, নেচার উইল ফোর্স আস উইথ গাইডেন্স, ডোন্ট ওয়ারি। কিন্তু ইট ইজ গুড দ্যাট উই আর নট ফোর্সড। ভালো হয় যদি আমরা স্বেচ্ছায় খুঁজে নিই, নাহলে যখন প্রকৃতি আমাদের দেখাবে তখন কিন্তু সেটা উইল নট বি গুড থিং। হ্যাঁ রে বল, কুট্টি কিছু বলছিলিস, বল। Nature will force us with guidance. ওই ব্যাপারটা। বলবি কিছু? তাড়াতাড়ি reaction। ও আচ্ছা। এটা সত্যিই মানে হুম। হ্যাঁ। তো তোমার যা কিছু আছে সব নিয়ে শত নিয়ত, ওটা হ্যাবিট হয়ে যাবে। উপচয়ী ক্রিয়মান তাৎপর্য। উপচয়ী মানে যেরকম বললেন যে কাকু, যে এর মধ্যে দিয়ে গ্যাদার করতে হবে। আর এই গ্যাদার মানে কিছু রিটার্ন আসছে, কতটা এফিশিয়েন্ট হচ্ছে, আর কতটা টাইমের মধ্যে করতে পারছে। ওই যে শর্টেনিং অফ রিয়াকশন টাইম ইজ দ্য ফান্ডামেন্ট অফ কনসেন্ট্রেশন অ্যান্ড মেডিটেশন। দ্য শর্টেনিং অফ দ্য রিয়াকশন টাইমটাকে আমি শর্ট করতে পারছি নাকি, তখন যখন এতটুকু ডেভেলপ করবেন আপনি, লোকজন আপনাকে দেখে বই কী করে হতে সম্ভব, এটা আসলে ওটা সম্ভব ছিল, তোমরা ভোতা হয়ে গেছো, তাই না? উপচয়ী ক্রিয়মান তাৎপর্য। তাই সন্ধ্যা মানেই এতটা, ঠিক আছে, সর্বতোভাবে তাকে ধারণ করা। আর আমাদের শাস্ত্রে যেটা বলা ছিল সেটা তো ওই প্র্যাকটিসটা কখন করতে হবে বলা ছিল, কি করতে হবে ঠাকুর সেটা পরিষ্কার করে দিয়ে গেছে। যে ত্রিসন্ধ্যা ছিল যেটা, হ্যাঁ ওই ত্রিসন্ধ্যা ব্যাপার ছিল, কিন্তু কি করতে হবে জানি না, ওটার রিচুয়ালসটা আছে, বাট ওটার প্র্যাকটিসটা কিন্তু চলে গেছে। সেই যাতে ওটা আবার আমরা ফিরিয়ে আনতে পারি, তো এসে গেছেন নবীন বেদ দায়নম বিনায়ক ভাস্করম, আমরা ঠাকুরকে বলি। তিনি নতুন বেদ দিয়ে গেছেন, নতুনভাবে রচনা করে দিয়ে গেছেন, আবার উইথ অল ইটস প্রিস্টিন গ্লোরি তিনি আমাদের সামনে তুলে দিয়ে গেছেন। হ্যাঁ, তিনি যেমন প্রিয় পরম, তেমনি তিনি কিন্তু কমমপি করাল, প্রিয়ং পরমং কমমপি করালম। তাই আমাদের খুব নজর রাখতে হবে যাতে করাল রূপটা যাতে দেখতে না হয়। ঠাকুর বলছেন কথা প্রসঙ্গে একজনকে, সময় হয়েছে, সৎনাম ও সদ্গুরুতে নিষ্ঠার ভিতর দিয়ে এইভাবে কালে কালে যুগপথ ব্রহ্মজ্ঞান ও বৈশিষ্ট্য জ্ঞান ফুটে ওঠে। ওই যে আমার বলা আছে, উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ,
যথা সময়ে ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ, ও বড় জবর জিনিস, অনুরাগের সঙ্গে করলে পরম পিতার দয়ায় হাতে হাতে ফল, অনেক শুনেছেন এইবার করেন, আপনাদের দেখেই যেন মানুষের ভিতরের চাপা ভাব ভক্তি ঠেলে বেরোয়। আলোচনা প্রসঙ্গ 13 খণ্ড। তাই ঠাকুরের এই বার্তাটা যেন আমরা অন্তরে নিয়ে এগোই। অনেক তো শুনলাম, অনেক করলাম, এবার এই মতো আমরা করি। যে ভিতরের যে দশম দ্বার আছে, আমাদের 10th ডোর, ওই দরজায় অনেকক্ষণ নক করা হচ্ছে, ওটা আবার খোলার টাইম এসে গেছে। ব্যক্তিগতভাবে বসুন, আমি এখন কাউকে ফোর্স করব না, কখনো অন্য সময় আমরা বসে, আমার মা এখানে দিল্লির মা আছে, অনেক দিন আগে বলেছিল যে ভোরে উঠে নাম করার ব্যাপার স্যাপার ওরকম করা যায়, ট্রান্সমিটও করা যায়, কিন্তু সেখানে অনেকের ডেডিকেশন লাগে, ওই জন্য আগে আমাদের প্রি স্কুল পাস করতে হবে। উল্টোপাল্টা তো করেই দেওয়া যায়, কিন্তু ডেডিকেটেড জিনিস করতে গেলে ডেডিকেটেড মানুষকেও একটু হতে হবে। রিসিভিং আমাদের না থাকলে আমরা দিয়ে কিছু লাভ নেই, দিয়ে শূন্য হয়ে যেতে পারে, তাতে দাতাদের ঠাকুরের অসুবিধা নেই, ঠাকুর ইনফাইনাইট আছেন। তো যারা যে ঠাকুর পুণ্যপুঁথিতে বলছেন, এক জায়গায় আজকে পড়ছিলাম সকালবেলা, যে হোলি বুকটা বিশ্বাসীদের কাছে দিস, ও ছড়ানো মুক্ত নয় রে, এরম করে বলছেন, ছিটানো মুক্ত নয় রে, তো এটা ছিটিয়ে দিয়ে লাভ নেই, তাদের গ্রহণক্ষম করিয়ে আমরা ছেটাবো। হ্যাঁ, তাছাড়া তো তিনি জেগেই আছেন, তার কেরানিদের তিনি জাগিয়ে রেখেছেন। স্থির হয়ে চির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলস তেয়াগি, এ নিশীথি মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। তাই তিনি তো জেগেই আছেন, তার বার্তাবহ খুঁজে তারাও জেগে আছেন, আমরাও সবাই আমাদেরও জেগে থাকতে হবে এই এক্সাম্পলগুলোকে দেখে। তাই আসুন আমরা সবাই এই প্র্যাকটিসগুলো এবার লেগে পড়ি, খুঁজে বার করি তিনি কিভাবে নাম করতে বলেছেন। আর নাম তো আমরা পেয়েছি, সে নাম করে নিজের কানে, মনের কানে যেন আমরা শুনি, মনের চোখে যেন তাকে আমরা দেখতে পারি। মনের চোখে তো কত কিছু দেখা যায়, মনের চোখে তাকে দেখি, আর সেই নামটা যে উচ্চারিত হচ্ছে সেটা শুনি। 5 মিনিট করি, আবার কিছুক্ষণ পর 5 মিনিট করি, করতে করতে বাড়বে, তারপরে হেল্প আপনিই চলে আসবে। বন্দে পুরুষোত্তম, वन्दे पुरुषोत्तमं, वन्दे आर्यपितॄन्, वन्दे वन्दे मातृदेवतान्, वन्देऽहं वन्दे मातृभूतां, देवतान्, वन्देऽहं किष्टदेवतां, परम प्रेम वन्दे श्री शिष्टाकुलचन्द्रं, जी की वन्दे जय। पुरुषोत्तमं, वन्दे प्रेम पुरुषोत्तमं, ठाकुर वन्दे जी की पुरुषोत्तमं। जय। परम प्रेम जय गुरु। ठाकुर जी की जय। वंदे पुरुषोत्तम। জয় গুরু। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। জয় গুরু।